প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলে ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান এবং শুরুতেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ২১ পরিবারের পক্ষ থেকে। দর্শক, আমরা সকলেই জানি ২০২০ পুরো বছরটি সারা বিশ্বকে পাল্লা দিয়ে চলতে হয়েছে কোভিড-19 মোকাবেলা করে, এবং যেই অবস্থান এখন সারা বিশ্বের আমরা সকলেই জানি, সেই কোভিড-19 সিচুয়েশন ২০২১ সালেও আমরা দেখছি সেটিকে মোকাবেলা করে সারা বিশ্বকে এগিয়ে যেতে হচ্ছে। তবে সুখবর হচ্ছে ২০২০ সালের শেষ দিকে এসে কোভিড-19-এর প্রতিষেধক অর্থাৎ টিকা আবিষ্কারের সুখবরটি ছিল বিশ্ববাসীর কাছে বেশ আলোচনাময়, এবং সেই সাথে যদি আমরা দেখছি যে ২০২০ সালে এসে ২০২১ সালেও আক্রান্তের সংখ্যা বাড়ছে, সংক্রমণ বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, সারা বিশ্বব্যাপী সেটি নিয়ে মোকাবেলা করেই আসলে এগিয়ে যেতে হচ্ছে। এবং এই জায়গাটি ভ্যাকসিন দৌড়ে বাংলাদেশ কতটুকু এগিয়েছে, সার্বিক সচেতনতায় আমরা কতটুকু এগিয়েছি, সেই জায়গাগুলো নিয়ে প্রতিনিয়তই আমরা ২০২০ সালে আলোচনা করেছি। যথারীতি আজও বছরের প্রথম কার্যদিবসটিতে আমরা নতুন ইংরেজি নববর্ষের সেই জায়গাটায় আলোচনা করার চেষ্টা করব, এবং নতুন বছরের টিকার যে সুখবর, বাংলাদেশের প্রাপ্তি, অগ্রগতি, সচেতনতা, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর হাসান মাহমুদ রেজা, ডিন, স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ, মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, এবং ভার্চুয়ালি আরও সংযুক্ত আছেন সুকান্ত গুপ্ত অলোক, সিনিয়র সাংবাদিক। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ফেলি ২১ রাতের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করতে চাইব ডক্টর হাসান মাহমুদ রেজা, ডিন, স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যিনি স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। জনাব রেজা, প্রথমেই অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি ২১ পরিবারের পক্ষ থেকে, এবং যেমনটা আমরা বলছিলাম যে পুরো একটি বছর আসলে বিশ্ববাসীকে পুরো থমকে দিয়েছিল যে বিষয়টি, সেটিকে মোকাবেলা করে আমাদের চলতে হচ্ছে। বছরের এই শুরুটাতেও আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে একটু জানতে চাইব সার্বিক যে বৈশ্বিক অবস্থান, বাংলাদেশের অবস্থান, সেটি যদি একটু ছোট করে তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে, এবং প্রথমেই ২১-এর সকল দর্শককে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি এই বছরটিতে। আপনি ঠিকই বলেছেন, গত পুরো বছর ধরেই আমরা কোভিড-19 মোকাবেলা করেছি, এবং সাথে সাথে এই আশা নিয়ে সময় পার করেছি যে কবে একটা কার্যকরী ভ্যাকসিন আসবে। কারণ এই ধরনের মহামারীতে ভ্যাকসিনই একমাত্র একটা প্রিভেন্টিভ মেজার হতে পারে, যেটাকে নিয়ে আমাদের সামনের দিনগুলো আরেকটু ভালো করে কাটাতে পারবো এই আশা রাখতে পারি। তো সেটা ভাবতে ভাবতে আমরা ২০২১-এ পা দিলাম, এবং শুরুটাও করলাম ঠিক একইভাবে কোভিড-19-কে সাথে নিয়েই। গত বছরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সংক্রমণ বেড়েছে, মৃত্যু হয়েছে বিভিন্ন দেশে, সেই ধারা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত প্রত্যেক দিনই রেকর্ড অতিক্রম করছে পূর্ববর্তী দিনের চেয়ে, অর্থাৎ সংক্রমণ বেড়ে চলেছে, মৃত্যুও বেড়ে চলেছে। তবে প্রথম থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অবস্থান কিন্তু মোটামুটি একই রকম, অর্থাৎ কখনোই আমাদের সে অধিক মৃত্যু দেখতে হয়নি, আবার একেবারেই এটি জিরো বা একেবারে সংক্রমণের যে একেবারে নিম্ন স্তর সেখানে আমরা যেতে পারিনি। তো মোটামুটিভাবে বলা চলে যে আমরা একরকম নিয়ন্ত্রণের মধ্যেই আছি, অনিয়ন্ত্রিতভাবে কোনো কিছু এর মধ্যে ঘটে যায়নি, সেটি আমাদের জন্য একটি আশার সংবাদ। আর সেই সাথে যেটি আপনি বললেন যে ২০২০-এর শেষ মাসে আমরা আসলে কয়েকটা সুখবর পেয়েছি, এবং সে কয়েকটার বলতে বোঝাচ্ছি আমি কয়েকটা ভ্যাকসিনের আমাদের বাজারে চলে এসেছে। এতদিন ধরে যে ভ্যাকসিনটির কথা আমরা আলোচনা করছিলাম, ফাইজার অ্যান্ড বায়োনটেকের ভ্যাকসিনটা, তারপরে আসলো মডার্নার ভ্যাকসিন, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই দুটো ভ্যাকসিন আমাদের দেশের জন্য সেভাবে উপযোগী ছিল না, আর সে কারণেই হয়তো আমাদের দেশের লোক ওই দুটো ভ্যাকসিন দেখে খুব বেশি আশান্বিত হতে পারেনি। কিন্তু একেবারে শেষে এসে আমরা যেটা দেখলাম যে ব্রিটেন প্রথম দেশ হিসেবে তাদেরই উদ্ভাবিত একটি ভ্যাকসিন, যেটা অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকা তৈরি করছে, সেই ভ্যাকসিনটি তারা এমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছে। তারপরে এরই মধ্যে আর্জেন্টিনাতে এই অনুমতি তারা পেয়েছে, এবং সর্বশেষ ভারতে এই অনুমতি অলমোস্ট পেয়ে গেছে, একটা স্টেপ বাকি আছে। কারণ ভারতে তাদের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যে মনোনীত একটা এক্সপার্ট প্যানেল আছে, সেই প্যানেল অলরেডি সব কিছু বিচার বিশ্লেষণ করে অনুমতি দেওয়ার জন্য রিকমেন্ড করেছে। সুতরাং আমরা আশা করছি এটি সময়ের ব্যাপার বা কয়েক ঘন্টার ব্যাপার হতে পারে যে এই অনুমতি পূর্ণাঙ্গরূপে ভারত দিয়ে দিবে, এবং তারপরেই ভারতে এটি প্রয়োগ শুরু হবে। এখন বাংলাদেশের অবস্থান হলো যে কখন কিভাবে এই সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে এই ভ্যাকসিনটা
পাবে, এবং সেটা যতক্ষণ না আমরা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা ওই আশাই করে আছি, কিন্তু ঠিক আশার যে পরিপূর্ণ বাস্তবায়ন কিন্তু সেটা আমরা হচ্ছে না। আলোচনা দেখছি গত কয়েকদিন ধরে সরকারের সাথে ভারতের যে টিকা প্রাপ্তির বিষয়টি, অর্থ ছাড়ের বিষয়টি দিনক্ষণ উল্লেখ করে আসছে গণমাধ্যমে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, সেটি আসলে একটু যদি বলেন। ঠিকই আমরা সেই আলোচনাই করছিলাম যে নভেম্বর মাসে যে চুক্তিটি হয়েছে বাংলাদেশ সরকার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এবং সিরাম ইনস্টিটিউটের মধ্যে, যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মাধ্যমে 3 কোটি ডোজ বাংলাদেশে আসবে এবং সেটি 6 মাস ধরে আসবে, অর্থাৎ 50 লাখ করে একটা স্লটে 6 মাসে ধাপে ধাপে 3 কোটি ডোজ আমরা পাবো। অন দি আদার হ্যান্ড, আমরা যেহেতু কোভ্যাক্সের সদস্য, সেই কারণে আমরা কিন্তু আমাদের পপুলেশনের হিসাব নিকাশ অনুযায়ী আরও 6 কোটি 80 লক্ষ ডোজ আমরা এই ভ্যাকসিনটা পাবো। তো সব মিলিয়ে 9 কোটি 80 লক্ষ ডোজ ভ্যাকসিন পাওয়ার এক ধরনের নিশ্চয়তা আমাদের কাছে এখন আছে। এখন প্রশ্ন হলো যে সিরাম ইনস্টিটিউট ভারতের একটি প্রতিষ্ঠান এবং সেখানে তারা এটা উৎপাদন করছে। এরই মধ্যে ভারত কিন্তু একটা কথা বলেছে যে এখান থেকে উৎপাদিত ভ্যাকসিনের প্রায়োরিটি পাবে কিন্তু সেই দেশের জনগণ। এবং এরই মধ্যে আরেকটা কথা আমরা যেটা শুনলাম যে 50% ভ্যাকসিন প্রাথমিকভাবে তারা তাদের দেশে ব্যবহার করতে চাই। তো এটি যদি বাস্তবায়িত হয় তাহলে দেখা যাবে যে সিরাম ইনস্টিটিউট থেকে যে ডেভেলপিং কান্ট্রি কিংবা লো ইনকাম কান্ট্রিজের জন্য যে বরাদ্দটা রয়েছে, অর্থাৎ বলাই আছে যে এখান থেকে 100 কোটি ডোজ তৈরি হবে, যেটি এই লো ইনকাম কান্ট্রি অথবা ডেভেলপিং কান্ট্রির পপুলেশন বা মানুষ এরা পাবে। তো তাদের এই পাওয়াটা কিন্তু ঠিকই পাবে তারা, কিন্তু একসাথে পাবে না বা তাদের এই পাওয়াটা স্লো হয়ে যাবে। সুতরাং আমরা সেই জায়গাটাতে আমাদের হয়তো নিরলস কাজ করে যেতে হবে, সো দ্যাট টাইমলি যেন আমরা যথেষ্ট পরিমাণ পেতে পারি। ধন্যবাদ। আপনার কাছে আসবো আমরা আবার সংযুক্ত অধ্যাপক ডক্টর এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। ডক্টর আজিজ, আমরা প্রথমে একটু বছরের শুরুতে সুখবর দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি, যেটি ডক্টর হাসান মাহমুদ রেজা ভ্যাকসিন ধরে বাংলাদেশের অগ্রগতি এবং সাম্প্রতিক সময়ে সরকারের একেবারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বেশ কথাবার্তা আমরা গণমাধ্যমে দেখছি। রোববার সেটির একটি লেনদেন হওয়ারও কথা আমরা গণমাধ্যমে দেখছি। একটু যদি দর্শক উদ্দেশ্যে আপনার জানা থাকে সেটি যদি ক্লিয়ার করেন। ধন্যবাদ আপনাকে। 21শে টেলিভিশনের দর্শক শ্রোতাদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আসলে এই নতুন বছরে এটা আসলে আমাদের সুসংবাদই যে এই ভ্যাকসিন এই মাসেই আসছে আমাদের দেশে। দেখুন, এর আগে আলোচক ঠিকই বলেছেন, আমাদের এই পর্যন্ত ওয়ার্ল্ডে 3টি WHO রিকমেন্ডেড মোরলেস 3টি ভ্যাকসিন কার্যক্রম চলছে, ফাইজার, বায়োনটেক এন্ড মডার্না। অক্সফোর্ডের রিকমেন্ডেশন হয়ে যাওয়ার পর আমরা আশার আলো দেখছি। পরের দিনে দেখলাম যে ইন্ডিয়ান যে রেগুলেটরি বডি তারা অলরেডি তাদের অথরিটি পারমিশন দিয়েছে, এখন টার্গেট মিশন দিলেই তারা কার্যক্রম শুরু করবে। আমরা যেহেতু ভ্যাকসিনকোর মাধ্যমে আমাদের বাংলাদেশের যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেরাম ইনস্টিটিউটের সাথে, আসলে চুক্তিটা প্রথমে ভ্যাকসিনকো অ্যাস্ট্রাজেনেকার সাথে করেছে। অ্যাস্ট্রাজেনেকা এই গ্লোবাল চ্যাপ্টারে যেহেতু সেরাম ইনস্টিটিউট তাদের এইটা ভ্যাকসিনটা তৈরি করছে, এখানে রেফার করছে। সেই ক্ষেত্রে ভ্যাকসিনকো যখন তারা প্রাইভেটলি তারা করার জন্য চেষ্টা করেছিল, তখন আবার ভ্যাকসিনকো সরকারের সাথে সহযোগিতায়, সরকারের পৃষ্ঠপোষকতায় সরকার নেগোসিয়েট করেছে যে তারা এই 3 কোটি ভ্যাকসিন নিয়ে আসবে। এই জায়গাটায় অনেকে বিভ্রান্তি আছে, আমি বলতে পারি যে বলা যাচ্ছে যে অনেকে মনে করে যে এটা গভর্নমেন্ট করলো না কেন। আসলে এটা নিয়মটা হলো কোনো কোম্পানি, এটা কিন্তু ইন্ডিয়া আমাদের ভ্যাকসিন দিচ্ছে না, এটা এই সেরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির ভ্যাকসিন আমরা নিচ্ছি। তো এখানে যে দেশ থেকে পাঠাবে তাদের লোকাল এজেন্ট হতে হয়। আর সেই ক্ষেত্রে বাংলাদেশের ভ্যাকসিন লোকাল এজেন্ট হিসেবে আছে, সরকার ডাইরেক্ট কেনার এই নিয়মটাই নেই। সেই ক্ষেত্রে সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের যে টাকা দিয়ে কিনবে সেই টাকা দিয়ে আমাদের গভর্নমেন্ট এটা নিবে। এখানে আসার খরচের ব্যাপারটা এটা ভ্যাকসিন সাথে নেগোসিয়েট করবে, এই হলো হিসাবে। ভ্যাকসিন লাভ করছে না, আর সরকারের অবস্থানটা স্বচ্ছ।
তো এই জায়গাটায় আমরা আশার আলো দেখছি যে সরকার ইতিমধ্যে যেহেতু এই অক্সফোর্ডের ভ্যাকসিনটা আমাদের দেশের যে এপিআর সেটআপ আছে এটার সাথে অ্যাডজাস্ট করে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের দেশের যে ইপিআর সেন্টার আছে 30,000 কর্মী আছে আমাদের ইপিআর যারা টিকাদান কর্মসূচি পার্টিসিপেট করছে, তারা এখানে পার্টিসিপেট করতে পারবে। তাছাড়াও গভর্নমেন্ট আরো কিছু কোল্ড ফ্রিজ কেনা হচ্ছে যেগুলা একসাথে অনেকগুলো আসবে, সেগুলো সংরক্ষণের জন্য, এবং কোল্ড বক্সও আলাদা তৈরি করছে যে বেশি হারে দিতে হবে, কারণ একসাথে অনেক দিতে হবে, 50 লাখ ডোজ অল্প সময়ের মধ্যে দিতে হবে, সেই জন্য সরকার সেগুলো প্রিপারেশন নিচ্ছে। এবং অনেকে আছে যে মনে করে যে এটা কিভাবে কি হবে, আসলে সরকার একদম টার্গেট প্ল্যান করা আছে, কারা দিবে, কিভাবে সংরক্ষণ করবে, কিভাবে বিতরণ করবে, কিভাবে পরিবহন করবে, টার্গেট গ্রুপটা প্রথম ফ্রন্টলাইন ফাইটার, তারপরে কোন কোন ক্লাস কিভাবে দিয়ে 60-র উপরে আমাদের 1 কোটি জনসংখ্যা আছে তাদেরকে কোন পর্যায়ে কিভাবে দেবে, সব ওয়ার্ক প্ল্যান সেভাবে করে যাচ্ছে এবং যারা দিবে তাদের প্রায় শেষ। সুতরাং এই জায়গাটা আমাদের দ্বন্দ্ব নাই। পাশাপাশি মে জুনের দিকে আরো কোভ্যাক্স এর যে 20% কভারেজের যে ভ্যাকসিনটা আসবে, 5.5 কোটি আসবে, সেইটাও আমাদের একটা আশা হলো। সেটা আমার মনে হয় যে সেটাও সমস্যা হবে না এবং স্লো হবে না, দেরি হবে না। কারণটা হলো এই কোভ্যাক্স, যেমন এই সেরাম ইনস্টিটিউটে অ্যাস্ট্রাজেনেকার কথা যদি বলি, সেইখানে কিন্তু কোভ্যাক্স অলরেডি অগ্রিম টাকা দিয়েছে এবং তারা সবচেয়ে কম মূল্যে কিনবে। কারণ হলো তারা যে টাকাটা জমা দিচ্ছে প্রথমে, এটা রিস্ক থাকে কোম্পানির সাথে, এটা তাদের বন্ড হয়েছিল যে যদি তারা এটা ফেল করে তাহলে এই টাকাটা মাইর যাবে, তারা চাইতে পারবে না। সুতরাং এই জন্য তারা কম টাকায় পাবে কোভ্যাক্সে এবং সেটা তৃতীয় বিশ্বের দেশগুলোকে দিবে। সুতরাং এই জায়গাটাও নিশ্চিত কোভ্যাক্স আগে পাবে এবং এটা এই কোভ্যাক্স এর শেয়ারটা আমরা পাবো। এর পাশাপাশি আমরা মনে করি যে সরকার মনে হয় যে চীনের যে একটা ভ্যাকসিন তারা অ্যাপ্রুভাল দিয়েছে গতকালকে শুনলাম, সেই জায়গাটাও আমার মনে হয় এই চীন এবং রাশিয়ার, যদিও তাদের ভ্যাকসিনের কি অবস্থা গত কয়েক মাস যাবত আমরা জানি না, তারা নিজেরা প্রয়োগ করছে, এখানে যদি তারাও চলে আসে ডব্লিউএইচওর রিকমেন্ডেশন না, তাহলে কিন্তু আমাদের আরো একটু প্রশস্ত হবে। কিন্তু এই ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এবং এর মডার্নার কথা অনেকে বলে, আমরা সেখানে আসলে সেই লাইনে আমাদের আলাপ করার দরকার নেই, সেটা আমাদের সম্ভব না, ফিজিবল না। আমরা মনে করি যে গভর্নমেন্ট আরো স্ট্র্যাটেজিক কিছু প্ল্যান নিবে, এই কাদেরকে আগে দেবে, কিভাবে দেবে। তবে আমি একটা জিনিস বলতে চাই, আমি গতকালকে লন্ডনে আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম, ডাক্তার, ওরা প্রথমে যে এই যে ডোজটা 5 ডোজের পরে 21 দিন পরে যে ফাইজার এর ডোজটা দেওয়ার কথা ছিল, তারা এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এই অথরিটির সাথে আলাপ করে, সায়েন্টিস্টদের সাথে আলাপ করে 3 মাস পরে তারা এই ডোজটা দিবে। 3 মাস পরে এই কারণে দিবে যে ব্যাপক সংখ্যক লোক ফার্স্টেই চলে দিতে পারবে, প্রথমে দিতে পারবে। আর 3 মাস পরে দিলে সেখানে তাদের মানের কোনো অসুবিধা না। যদি বাংলাদেশেও সেভাবে যোগাযোগ করে 1 মাস পর 28 দিন পরে সেকেন্ড ডোজ না দেয়, তারাও যদি 3 মাস পরে স্ট্র্যাটেজি নেয়, তাহলে আমরা একসাথে অনেক লোককে দিতে পারবো টিকা। সেই ক্ষেত্রে আমাদের জনসাধারণের জন্য হেল্পফুল হবে। সুতরাং আমি মনে করি সব মিলেই, আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের স্বাস্থ্য সেক্টরের যে প্রিপারেশন, গভর্নমেন্টের অর্থনীতির যে বরাদ্দ আছে, সব মিলে এবং যে যোগাযোগগুলো চলছে, কারণ এই মুহূর্তে 3টা টিকার 2টা আমাদের আনা সম্ভব না, একটা আনা সম্ভব, সেটা কিন্তু গভর্নমেন্ট আনাচ্ছে। এবং সেরামের সাথে এই 303 কোটির বাইরেও কিন্তু বাড়িকিটা আনার ব্যাপারেও তারা কিন্তু চেষ্টা করছে গভর্নমেন্ট। সুতরাং সব মিলে আমরা মনে করি যে নববর্ষে, এই নতুন বছরে আমরা আশার আলোই দেখছি, কিন্তু এইটা একটু সময় লাগবে যে আমরা 1 মাসে কত ডোজ দিব, কতজনকে দিতে পারবো, কত ফেজ ওয়াইজ কি পরিমাণ ভ্যাকসিন আসবে, অনেকটা সময় লাগবে, অনেকটা লম্বা সময় লাগবে। কিন্তু সেই সময়ের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ হলো আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, অন্যান্য যা স্বাস্থ্যবিধি আছে মেনটেন করা। সুতরাং আমি আপনাকে বলবো যে আমরা আশার আলোই দেখছি সামনে। জি ডক্টর আজি, আপনাকে ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন জনাব সুকান্ত গুপ্ত অলোক, তার কাছ থেকে শুনবো আমরা। ডক্টর হাসান মাহমুদ রেজার কথা শুনেছি, ডক্টর এম এ আজিজও বলেছেন সরকারের প্রস্তুতি এবং টিকার যে বৈশ্বিক যে সুখবর, সেই জায়গাটা দিয়ে নতুন বছর আলোচনা আমরা করছিলাম। আপনার কাছ থেকে একটু মতামত জানতে চাবো যে এই যে আমাদের টিকা প্রাপ্তির অগ্রগতি, সরকারের প্রস্তুতি এবং অগ্রাধিকার ভিত্তিতে যে কথাগুলো হচ্ছে, সেই জায়গাগুলো একটু আপনার মতামত শুনবো।
ধন্যবাদ 21শে টেলিভিশনকে এবং দর্শকদের অবশ্যই শুভেচ্ছা, এবং আমরা যারা আজকে এই অনুষ্ঠানে সংযুক্ত আছি সবাইকে শুভেচ্ছা। ডক্টর হাসান মাহমুদ রেজা এবং ডক্টর এম এ আজিজ দুজনেই কথা বললেন, দুজনেই একটু তারা যেহেতু এটার সঙ্গে একটু যুক্ত বলা যেতে পারে, এই ট্রেডের লোক, তারা একটু অন্যভাবে বললেন। আমি একটু যেহেতু গণমাধ্যমের সঙ্গে যুক্ত, আমি একটু অন্যভাবে বলতে চাই যে আজিজ ভাই যেভাবে বললেন আমি খুব আশান্বিত যে আমাদের টিকা চলে আসছে। আমরা যেটা প্রথম চিন্তা করেছিলাম সেরকমই হচ্ছে, যে মিড জানুয়ারিতে আমাদের মানে অ্যাজ ইফ স্বাস্থ্যমন্ত্রী যেভাবে জানিয়েছেন যে মিড জানুয়ারিতে প্রথম চালান আসবে, সে তাতে 50 লাখ ডোজ থাকবে, এবং সেটার জন্য যে অর্থ ছাড়ের যে বিষয়টি সেটিও অলরেডি আমরা রোববারে পড়ে গেছি, সকালেই সেই ঘটনাটি হয়তো ঘটবে। অর্থাৎ টিকা প্রকিউরমেন্টের কাজে আমরা এক ধাপ এগিয়ে গেছি বছর শুরুতেই। এটা অবশ্যই আমাদের জন্য খুব খুশির খবর, আমাদেরকে আশান্বিত করে, আমাদের সন্তুষ্টির মধ্যে আমরা যেন একটি নতুন বছর চলতে পারি সেরকম একটা দিক নির্দেশ করছে। কিন্তু আজিজ ভাই যেরকম বললেন যে সরকারের প্রস্তুতি পরিপূর্ণ আছে, এটা আমি খুব বেশি নিশ্চিত হতে পারছি না যে এই প্রস্তুতির জায়গাটি কেমন। আমরা সিরিজ অফ মিটিং দেখেছি, বা একটা মোটামুটি একটা পরিকল্পনা আমরা জেনেছি, যে যেহেতু আমাদের ইপিআই কর্মসূচি আছে, ম্যাস ভ্যাকসিনেশনের বিশাল এক্সপেরিয়েন্স বাংলাদেশের আছে, এবং এসব ক্ষেত্রে আমরা খুব সফল। কিন্তু এই করোনার ভ্যাকসিনেশন প্রোগ্রাম এটা তো অবশ্যই একটু ডিফারেন্ট। তো সেই ডিফারেন্ট জায়গায় আমি দেখছি ভারতের মতন দেশ তারা অলরেডি এক দফা করেছে, আজকে থেকে গতকাল থেকে তারা আরেক দফা মহড়া শুরু করেছে। আমরা কি এরকম মহড়া করছি? এটি যদিও আরিজ ভাই বলেছেন যে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে কারা যুক্ত, কিভাবে কোন কোন চিকিৎসা কর্মীরা এটাতে যুক্ত হবেন, তারা কিভাবে ভ্যাকসিনটি দেবেন, সবকিছু এগুলো ঠিক করা আছে, শুধু আমরা প্রকিউর করার অপেক্ষায় আছি। এটি একটি জায়গা, এটা খুব পরিষ্কার হওয়া দরকার যে আমাদের এই পরিকাঠামো আমরা কতদূর খুব একেবারে জন আগ্রহের জায়গাটি বিবেচনা করা, এবং জনগণ নিশ্চিন্তে, যারাই এভাবে যেভাবে তালিকা হয়েছে যে ফ্রন্টলাইনার্স আগে, সেভাবেই তারা যেন নিশ্চিত হয়ে এই ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারে। এটা খুব মানে সোজা সাপটা, এটা খুব খোলামেলা হওয়া উচিত, এটি খুব প্রকাশ্য হওয়া উচিত, এবং এই তালিকার বিষয়টিও জনগণকে জানানো উচিত। এটি হলো একটি বিষয়। তারপর দামের যে বিষয়টি আছে সেটিও তো একটি রিজনেবল প্রাইসে, আমি বলবো $5 অর্থাৎ 425 টাকার মতন একটি ব্যাপার। এই জায়গাটিতে আমরা আছি, কিন্তু ভ্যাকসিনেশন শুরু হওয়া মানেই আমরা করোনার সঙ্গে আড়ি দিয়ে দিলাম, ব্যাপারটা তো সেরকম না। করোনা আছে, করোনা আরো থাকছে, এবং আমরা যেভাবে দেখছি যে আজকে যেমন এটা মোটামুটি খুবই কম পরীক্ষা হয়েছে, এবং শনাক্তও খুব কম হয়েছে, মৃত্যুর সংখ্যা মোটামুটি বেশি আছে এখন পর্যন্ত। সো এই ইন্ডিকেটর গুলো কিন্তু এখনো আমাদেরকে খুব স্পষ্ট কোনো দিক নির্দেশ করে না আমরা কোথায় চলেছি। সেই কারণেই ভ্যাকসিনেশন শুরু হওয়া মানেই করোনার বাকি জায়গাগুলোতে আমরা কতটুক কড়াকড়ি, কতটুক নিয়ন্ত্রণ, এইটা কতটুক জোরদার ভাবে এস্টাবলিশ করতে পারি, বা এস্টাবলিশ করতে পেরেছি কিনা, এই জায়গাটি কিন্তু নিশ্চিত করতে হবে। এখন দেখেন যে আমরা যখন লকডাউন ওপেন করে দিলাম, সবকিছু খুলে দিলাম, তারপর আমরা করোনা পরীক্ষার জন্য আপনার টাকা নেওয়া শুরু করলাম, এটি আর বিনামূল্যে রাখলাম না। আমরা দেখেছি যে পরীক্ষা ক্ষেত্রে
জন আগ্রহ কিন্তু কমে গেছে। মানুষজনও ঠিক সেভাবে খুব আগ্রহী নয় পরীক্ষা করতে, যদিও সে যদি সমস্যার মধ্যে দিয়েও যায়, কিন্তু তারপরও সে টেস্টের ক্ষেত্রে এগুতে চায় না। তা আমরা কি টেস্টের জায়গাটা কি বাদ দিচ্ছি, বা আমরা আগ্রহ কমে যাক সেটাও আমরা চাইছি? এটি একটি বড় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা বলছি যে মাস্ক, নো মাস্ক নো সার্ভিস। এটা আমরা যত জোর গলায় বলছি, সেটা কিন্তু আমরা সেভাবে সর্বত্র দেখছি না অর্থাৎ এখনো মাস্ক পরছেন লোকজন, আবার মাস্ক থুতনিতে পরছেন, এ সংখ্যা দিন দিন বাড়ছে। সো যখন ভ্যাকসিনেশন শুরু হবে, তখন আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো যে আমি কিভাবে তালিকায় আমার নামটি ওঠাতে পারি। সেই তালিকার নামটি ওঠাতে পারি, সেটার জন্য দৌড়ঝাঁপ শুরু করার চেয়ে আমি কতটুকু সচেতন, কতটুকু সতর্ক হয়ে আমি অন্তত মাস্কটা পরছি, আমি স্বাস্থ্যবিধি মেনে চলছি, সেখানে যেন সরকারের কনসেন্ট্রেশন বা আমাদের গণমাধ্যমের কনসেন্ট্রেশনটি কমে না যায়। এবং এই নতুন বছর, এই গত বছরটি আমরা শেষ করলাম, শেষ দিকে যেমন সুখবর ভ্যাকসিনগুলো আসা শুরু করেছে, এটি যেমন আছে, একটি বিপদের খবরও কিন্তু এই বছর শেষে আমাদের সঙ্গী হয়েছে। এবং এটা নতুন বছরেও এটা আরো কোন দিকে ডালপালা মেলে বলা যাচ্ছে না। সেটি হচ্ছে এই যে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট বা নিউ স্ট্রেইন, এটা বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। আমাদের পাশের দেশ ভারতের কথা বলি, ভারতেই কিন্তু এই নতুন স্ট্রেইন কিন্তু ডিটেক্টেড হয়েছে। এবং খুব পাশের কিন্তু কলকাতায় একজন ডিটেক্টেড হয়েছে। তো সেটি কিভাবে হয়েছে? সেই লন্ডন ফ্লাইট, অর্থাৎ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ। আমরা কিন্তু যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগটি বন্ধ করিনি। আমরা করেছি যে যিনি আসবেন তাকে 14 দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে বাধ্যতামূলকভাবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি তারা বলছেন যে আসলে বিমান যোগাযোগটি বন্ধ করা উচিত। এবং এক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে, বাংলাদেশে যে করোনার প্রকোপ, সেটি কিন্তু এই কোয়ারেন্টিন ব্যর্থতা থেকে, সেই ইটালি থেকে যারা ফিরেছিলেন সেই ব্যর্থতা থেকে হয়েছিল। এখন আরেকটি জায়গায় এই নতুন স্ট্রেনকে কেন্দ্র করে নতুন একটি এপিসেন্টার, যদি আমরা বলি লন্ডনের সঙ্গে যোগাযোগ, সেই জায়গায় আমরা কড়াকড়ি আরোপটি আমরা নিশ্চিত করতে পারছি না পারলে আমাদেরকে ভিন্ন চিন্তায় যেতে হবে। আজকে আমি একটি ইন্টারভিউ দেখছিলাম যে ডাক্তার বিজনশীল, অর্থাৎ যিনি এই অ্যান্টিবডি অ্যান্টিজেন সেই কিট আবির্ভাবের সঙ্গে খুব আলোচিত হয়েছিলেন, সেই ডাক্তার বিজনশীল একটি ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলছেন যে বাংলাদেশের জন্য ঝুঁকি কমতে শুরু করেছে, কিন্তু সেই ঝুঁকিটি একেবারেই কমে আসবে যদি আমরা করোনার নতুন স্ট্রেনকে মোকাবেলা করতে পারি। কাজেই ভ্যাকসিনেশন শুরু হোক, আমরা ভ্যাকসিনেশনের জন্য লড়াই করব, আমরা ভ্যাকসিনেশনের দিকে যাব। সঙ্গে করোনার নতুন স্ট্রেন বা করোনার যে দুর্যোগটি আসে, সেই দুর্যোগের ক্ষেত্রে আমাদের সচেতনতার ক্ষেত্রে আমরা যেন কোনো ছাড় না দিই। জনাব অলোক, আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিব, তারপর আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরে আসব। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভেলে 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম নতুন বছরে আমরা আসলে করোনা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব এবং সেই সাথে সচেতনতা এবং প্রতিষেধক অর্থাৎ টিকার অগ্রগতির জায়গাটা নিয়ে কথা বলছিলাম। বিরতির আগে আমরা আবারও একটু স্টুডিওতে ফিরতে চাইব ডক্টর হাসান মাহমুদ রেজা। বিরতির আগে ডক্টর অধ্যাপক এম এ আজিজ যেটি বলেছেন, সুকান্ত দা অনেক ভালো করে বলেছেন যে হ্যাঁ, আমাদের যে প্রস্তুতি আছে সেটি যেমন ঠিক আছে, তারপরেও আমরা দেখছি যে পরীক্ষার যে অবস্থানটি সেটি শুরু থেকেই একেবারে অনেক ভালো ছিল, সেটি যেমন বলা যাবে না। কিন্তু এই যে নতুন করে যে বিষয়গুলো আলোচনায় এসছে, আমরা অবশ্যই প্রতিষেধকের জায়গায় আগাচ্ছি,
কিন্তু এই যে প্রস্তুতি এবং সেই সাথে এখন নতুন যে সমীকরণ স্ট্রেইন যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেখানে কতটুকু সচেতন আছে, এবং অলোকদা ভালোভাবে বলছিলেন যে কোয়ারেন্টাইনের যে বিষয়টি সেটির অবহেলার কারণে আজকে আমাদের যে অবস্থান সেটি আবারও সতর্ক করছে কিনা বা আমরা আছি কিনা সে জায়গায় সতর্ক। জি, ঠিকই বলেছেন এবং সুকান্ত দা বেশ কতগুলো পয়েন্ট তুলে এনেছেন। আমি একটু শুরু দিয়ে আপনার সাথে কথাটা বলছি যে প্রস্তুতির ব্যাপারে কিন্তু এরই মধ্যে আমরা জানি যে ৬,৩০০টি সেন্টার থেকে এটা দেয়া হবে। সেখানে প্রায় ২০,০০০ টিম কাজ করবে, প্রত্যেকটা টিমে ৬ জন করে এক্সপার্ট কাজ করবে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিব। সবকিছু ঠিক আছে, কিন্তু এখন কোন এলাকাতে কোন পিপলদেরকে দেয়া হবে তার কিন্তু একটা মাস্টার লিস্ট দরকার। এবং যেটি উনি যথার্থ বলেছেন যে ভারতের মতো দেশেও কিন্তু এই লিস্ট অনুযায়ী একটা মহড়া চলছে। তো আমাদের সেই লিস্টটা কিন্তু এখনো আমরা জানি না যে কোন এলাকায় কোন পিপলদেরকে প্রথম ভ্যাকসিনেট করা হবে, কোথায় আক্রান্তের সংখ্যাটা বেশি, কি আছে, কি অবস্থা, পরীক্ষার মাত্রাটা তো অনেকটাই কম, অনেক কম। এবং আপনি আরেকটা জিনিস যে আমরা স্বাস্থ্য সেবা নিয়োজিত যারা প্লাস ফ্রন্ট লাইনার্স, এর মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরির পিপল আসবে, আবার বয়স্করা আছে যাদের বিভিন্ন কোমরবিডিটি আছে। সুতরাং এখন একটা পরিপূর্ণ লিস্ট আমাদের চোখের সামনে থাকা উচিত এবং সেটা দেখলে আমাদের এই ট্রান্সপারেন্ট ডিস্ট্রিবিউশন যে হচ্ছে বা হবে সেটা নিয়ে আমরা আশান্বিত হতে পারি। তারপরে টেস্টিংয়ের যে বিষয়টা খেয়াল করবেন, প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক ল্যাবরেটরি ডেভেলপ করেছে, অর্থাৎ প্রথমে যে একটা দুইটা ছিল সেখান থেকে এখন ১৮০টি ল্যাবরেটরি হয়েছে যেখানে এই টেস্টগুলো করা যাচ্ছে। কিন্তু মানুষের টেস্ট করার যে সংখ্যা সেটা কিন্তু ঠিক নেগেটিভলি কমতে শুরু করেছে। আমরা একসময় দেখেছি ১০০-র কম ছিল টেস্টিং ল্যাবরেটরি, সেখানেও কিন্তু ১৯,০০০ ২০,০০০ পর্যন্ত টেস্টিং হয়েছে প্রথম দিকে গত বছরে। এখন কিন্তু সেই টেস্টটা হচ্ছে না। একটা জিনিস হচ্ছে যে ন্যাশন ওয়াইড যে একটা ড্রাইভ দেয়া যেত যে এই টেস্ট আপনারা করেন, বা সরকারি পর্যায়ে যদি এরকম একটা কঠিন কোনো একটা ব্যবস্থা নেওয়া যেত হয়তো টেস্টের সংখ্যা আরেকটু বাড়তো। বরং আমরা একটু মাঝখানে উল্টোটাই করেছি যে টেস্টিং যারা করাতে আসবে তাদের কাছে আমরা আবার ১০০-২০০ টাকাও চেয়েছি। তো এই সব কিছু মিলিয়ে প্লাস টেস্টিংয়ের রেজাল্ট নিয়ে অনেকের নানা মত পার্থক্য ছিল, ভুল রেজাল্ট হচ্ছিল, সময় বেশি লাগছিল, এসব কারণে অনেকেই অনীহা অনেকের মধ্যে জন্ম নিয়েছে। ফলে টেস্টিংটা আসলে এখন বলেও কিন্তু বাড়ানো যাচ্ছে না। আর দীর্ঘদিন ধরে এই অবস্থায় থাকতে থাকতে মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও মানুষের একটা বড় ধরনের অনীহা চলে এসছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি সরকার চাপ প্রয়োগ করে যত না সাকসেসফুল হবে, তার থেকে বেশি সাকসেসফুল হবে যদি আমরা প্রত্যেকে জিনিসটা বুঝে অনুধাবন করে সচেতনভাবে চলাফেরা করাই সচেষ্ট হই। আমার এই দুটো পয়েন্ট একটু বলার ছিল। সেকেন্ড আর একটা যে ভ্যারিয়েন্টের কথা বললেন, দেখেন এই ভ্যারিয়েন্টটা এখন আমরা ব্রিটেন বললেও এই ধরনের ভ্যারিয়েন্ট কিন্তু ইতিমধ্যে কানাডা, স্পেন, ফ্রান্স এবং সাউথ আফ্রিকাতেও কিন্তু শনাক্ত হয়ে গেছে এবং ভারতেও শনাক্ত হয়েছে। সুতরাং একটা জিনিস যে প্রাথমিকভাবে সংক্রমণ চেইনটাকে যদি আপনি মিনিমাইজ করতে চান তাহলে এটাই একটা পদ্ধতি, যেটাকে কোয়ারেন্টাইন করা অথবা কন্টেইনমেন্ট করা। তো সেই জায়গাটাতে অবশ্যই আমাদের হাত দেওয়া উচিত, আমি মনে করি হাত দেওয়া উচিত। তবে সেটা করলেই যে সবকিছু বন্ধ করতে পারবো সেটা কিন্তু না। বাট আমরা যেটা জানি, আমাদের যতটুকু জ্ঞান বুদ্ধি আছে ততটুকু যদি অ্যাপ্লাই করে আমরা এটা করি তাহলে ডেফিনেটলি দ্যাট উইল হেল্প আস টু প্রিভেন্ট দিস ট্রান্সমিশন প্রসেস। তো সেটা আমরা করতেই পারি। আর একটা ভালো সংবাদ বলা যেতে পারে, যদিও বলা হচ্ছে যে এই ভ্যারিয়েন্টের ট্রান্সমিসিবিলিটি রেটটা বেশি, অর্থাৎ 70% বেশি, 70% বেশি। হ্যাঁ, কিন্তু এই কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, একটা গবেষণা, তারা দেখিয়েছে যে দিস ইজ ট্রু যে তাদের ট্রান্সমিসিবিলিটি বা ইনফেক্টিভিটি রেটটা বেশি, কিন্তু ডেথ কজিং যে বিষয়টা, অর্থাৎ এটাতে আক্রান্ত হলে রোগীর সংখ্যা বেশি মারা যাচ্ছে, এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। বরং একটা স্টাডিতে তারা দেখিয়েছে যে যেটা নর্মাল যে SARS-CoV-2 সেটাতে আক্রান্ত হয়েছে এমন পপুলেশনের একটা নির্দিষ্ট সংখ্যা এবং এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে এরকম একটা নির্দিষ্ট সংখ্যা, তুলনামূলক তারা দেখিয়েছে যে এই মৃত্যু সংখ্যাটা দুটো ক্ষেত্রেই মোরারলেস খুব কাছাকাছি। সুতরাং এখান থেকে খুব বেশি আমরা ডিফারেন্সটা বের করতে পারিনি। তবে এটা ঠিক যে এটি দ্রুত ট্রান্সমিশন হচ্ছে কমিউনিটিতে, ফলে অনেক বেশি পরিমাণ পপুলেশন আক্রান্ত হবে। তো আমাদের আক্রান্ত হলেই কিন্তু একটা ভয় থাকে, আর বিশেষ করে যারা সিনিয়র পিপল আছেন, যাদের কোমরবিডিটি আছেন, তারা আক্রান্ত হলে কিন্তু সমস্যা বাড়তেই পারে বা ফ্যাটালিটি রেট ইনক্রিজ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন
দেয়া বা না দেওয়ার উপর ডিপেন্ড করে না, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আরেকটি খবর এর মধ্যে এসে আপনি খেয়াল করবেন যে ভ্যাকসিন নেওয়ার 7 দিন পরেও একজন পেশেন্ট বা একজন ভলান্টিয়ার সে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো এটি কিন্তু যথার্থই হতেই পারে, কারণ ভ্যাকসিন আজকে দেওয়ার সাথে সাথেই আগামীকাল বা 1 সপ্তাহের মধ্যে তার বডিতে কিন্তু যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হবে না, যে অ্যান্টিবডি তাকে রক্ষা করবে এই কোভিড-19 না হওয়ার জন্যে। তাকে অন্তত 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগবে তার বডিতে অ্যান্টিবডি তৈরি হতে। আর সে কারণেই কিন্তু এই ভ্যাকসিনের বেলায় আমরা বলছি যে আমাদের 2টো ডোজ দিতে হবে। প্রথম ডোজ দেওয়ার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে আরেকটি ডোজ, যেটাকে বুস্টার ডোজ বলছি আমরা, এই 2টো ডোজ দিলেই একজন পার্সনের দেহে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি হবে। এবং ওই অবস্থা যতদিন না হচ্ছে তার আগেই যদি ওই ব্যক্তি এই ভাইরাসে এক্সপোজড হয়, তাহলে কিন্তু সে তার কোভিড-19 হওয়াটা যুক্তিসঙ্গত। অথবা আরেকটা জিনিস চিন্তা করেন, ওই পার্সনকে যখন ভ্যাকসিনেট করা হয়েছিল তার 2 দিন আগে সে এই ভাইরাসে এক্সপোজড হয়েছে। সুতরাং 2 দিন আগে এক্সপোজড হলে তার বডিতে কিন্তু এটার গ্রোথ চলছে। সুতরাং তাকে 2 দিন পরে ভ্যাকসিন দেওয়ার আবার 1 সপ্তাহ পরেও কিন্তু তার মধ্যে কোভিড-19 দেখা যেতে পারে, হুইচ ইজ ভেরি লজিক্যাল। সুতরাং এটাতে এটা মিন করে না যে ওই ভ্যাকসিনটা অকার্যকর, বরং আমাদের দেখতে হবে যে ভ্যাকসিন যত সময়ে দেয়া হয়েছে এবং যাদেরকে দেয়া হচ্ছে তারা আসলে আক্রান্ত হয়নি। আরেকটা জিনিস আমাদের দেশে ল্যাকিং রয়েছে যে আমরা সেরো ডিটেকশন করতে পারি, অর্থাৎ কোন কোন পেশেন্ট অলরেডি আক্রান্ত হয়েছে তাদেরকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতাম এই সেরো টেস্টিংয়ের মাধ্যমে। তাতে করে সুবিধা হতো, যাদের দেহে এখন অ্যান্টিবডি আছে যথেষ্ট পরিমাণ, তাদেরকে কিন্তু আমাদের এই মুহূর্তে ভ্যাকসিনেট না করে তাদেরকে আমরা পরবর্তী ধাপের জন্য রেখে দিতে পারতাম। তাতে করে প্রায়োরিটি ডিটারমিনের ক্ষেত্রে এটি খুব ভালো একটা কার্যকরী ভূমিকা রাখতে পারতো। কিন্তু সেটাও আমাদের দেশে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি। গত বছরের অনেকটা সময় জুড়েই আমরা বলছিলাম যে আমাদের অ্যান্টিজেন টেস্টিং শুরু হওয়া উচিত। গত বছরের শেষের দিকে অ্যান্টিজেন টেস্টিং শুরু হয়েছে, কিন্তু অ্যান্টিবডি টেস্টিং কতটুকু সূচনা আছে জনগণ আমরা জানি না, এবং অ্যান্টিবডি টেস্টিংটা কিন্তু এখনো পর্যন্ত শুরুই হয়নি। তো এদিকেও আমার মনে হয় যে সরকারের নজর দিলে সেটা ভালো হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু সংযুক্ত অধ্যাপক ডক্টর এম এ আজিজ। আমরা আলোচনার শেষ দিকেও চলে এসেছি এবং বছরের শুরুতেই যে আলোচনাটি আমরা করছিলাম যে অবশ্যই আমাদের গুছিয়ে এগোতে হবে, অবশ্যই সরকারের সহযোগিতা রয়েছে, আমাদেরও সহযোগিতা বাড়াতে হবে এবং সকলে মিলে একটি সুন্দর পরিস্থিতির মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমাদের মোকাবেলা করতে হবে। একা আসলে কারো পক্ষে সেটি সামলে যাওয়া সম্ভব নয়, কিন্তু প্রস্তুতির জায়গাটা আরও সুন্দরভাবে করা, যে বিষয়গুলো অলরেডি আলোচনায় উঠে এসছে, এবং যতই প্রতিষেধক আসুক মাস্কের কোনো বিকল্প নেই, আমরা সেই জায়গায় যেন আরও সচেতন হই, এই জায়গাগুলো আলোচনায় আসলে একটু যদি যোগ করেন। দেখুন, আমাদের আলোচনায় অনেকগুলো জিনিস চলে আসছে। দেখুন, সরকার সেকেন্ড ওয়েভের প্রস্তুতি নিয়ে সেকেন্ড ওয়েভ মোকাবেলায় কাজ করছে। সেকেন্ড ওয়েভ নিয়ে তর্ক বিতর্ক আছে, আমি বলবো কিনা জানি না। তারপরে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নতুন ভেরিয়েন্ট বিভিন্ন দেশে আসার পরে সেই প্রিপারেশনও আমাদের চিকিৎসকদের আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, এবং এয়ারপোর্ট কন্ট্রোলটা সরকার এক ধরনের কন্ট্রোল নিয়েছে। আমি মনে করি এটা আমাদের আলোচনা সমালোচনা অনেক থাকতে পারে, কিন্তু সরকারের বাধ্যবাধকতা, জীবন জীবিকা, ইকোনমিক, পররাষ্ট্রনীতি, কূটনীতি, বিভিন্ন কারণে সামর্থ্য সব মিলেই কিন্তু একটা কন্ট্রোল নিয়েছে এবং সেটা নতুন ভেরিয়েন্টের প্রোটেকশনের জন্য নিয়েছে। আমরা যে জিনিসটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে টার্গেট গ্রুপের যে প্রিপারেশনটা, দেখুন সরকার ইতিমধ্যে এইটা ফার্স্ট গ্রুপে কাদেরকে দিবে, ফ্রন্টলাইন ফাইটার কারা, সব ডাক্তারই ফ্রন্টলাইন ফাইটার হিসেবে সব ডাক্তারই কিন্তু পাবে না। ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী একটা গ্রুপ পাবে, আইন শৃঙ্খলা বাহিনী যারা রিলেটেড একটা গ্রুপ পাবে, আনসার এবং উপজেলা পর্যায়ের যারা স্বাস্থ্যকর্মী পাবে, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্তব্যে যারা রিলেটেড পাবে, ধর্মীয় বিভিন্ন ধর্ম উপাসনালয়ে যারা আছে তারা একটা গ্রুপ পাবে, একদম ঢাকার থেকে উপর লেভেল থেকে মন্ত্রী থেকে জনপ্রতিনিধি যারা তারা পাবে, এবং যারা কোমরবিডিটি আছে তারা একটা গ্রুপ পাবে, 18 বছরের নিচে শিশু এবং যারা হাই রিস্কে আছে, মানে বিভিন্ন জটিল রোগে ভুগছে, তাদের তারা ইমিউনিটি কম, তাদের একটা গ্রুপ বাদ যাবে।
এই ক্ষেত্রে 60-র উপরে 1 কোটি জনসংখ্যা, 60-র উপরে 60, 70, 75, 80, 85 এরকম গ্রুপ ভাগ করে সেখানেও সরকার প্ল্যান নিয়েছে কিভাবে দিবে। এবং মুক্তিযোদ্ধাদের আলাদা লিস্ট হচ্ছে কিভাবে তারা কখন কিভাবে পাবে। সুতরাং এইটা কিন্তু সরকারের একটা স্বচ্ছ পরিকল্পনা, রিটেন ব্ল্যাক এন্ড হোয়াইট তারা নিয়েছে এবং খুব দ্রুত আমরা দেখতে পাবো, ভিজিবল দেখতে পাবো তাদেরকে কবে কোন ডেটে কারা কোন সেন্টারে পাবে, কোথায় পাবে, তাদের মোবাইলে মেসেজ আসবে, সেই প্রিপারেশন সরকার নিয়েছে। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় যে ভুল বুঝাবার কিছু নাই। টেস্টের ব্যাপারে আমাদের যে কথাগুলো আমরা অনেকে বললাম, টেস্টে এখন দেখেন 167টা সেন্টারে কাজ চলছে, জিন এক্সপার্ট, অ্যান্টিজেন, আরটিপিসিআর, আরো 21টা সেন্টার, প্রাইভেট সেন্টারে সরকার পারমিশন দিয়েছে। এখন ব্যাপারটা হলো যে জনগণ কেন আসছে না? জনগণকে এখন যে আমাদের টেস্টিং ফ্যাসিলিটি আছে, প্রায় 50-60 হাজার টেস্ট ডেইলি করা যায়, আর জনগণ আসছে না, এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়। জনগণ আসছে না, অনেকে আমরা মনে করি যে টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে, যারা একটা পর্যায়ে হসপিটালাইজ হয়ে তারা হাসপাতালে আসে, সংখ্যা কম। কারণ এখন কিন্তু আমরা দেখতে পাবো 90% সুস্থতার হার 90%, আর তারা একটা গ্রুপ আসে না। তারা একটা কনফিডেন্স গ্রো করছে, অনেকে ভয়ও পায় না, জীবন জীবিকা মিলে অনেকে কাজ করতে হচ্ছে। এইটা কিন্তু একটা বাস্তবতা। অনেকে আছে যে টেলিমেডিসিন নিয়ে একদম লাস্ট পর্যায়ে সিদ্ধান্ত নেয় হাসপাতালে, সব মিলেই কিন্তু এখন সেই টেস্টটা হচ্ছে নাকি সরকারের কোনো ব্যবস্থা নিয়ে আনা যাবে জোর করে, এটা কিন্তু সম্ভব না। সুতরাং আমি মনে করি যে সরকারের প্রিপারেশনের এখানে কোনো কমতি নেই, আন্তরিকতার অভাব নাই। তবে এটা ঠিক আমি মনে করি এই যে মাস্ক আগে পড়তো না, এখন এই কিছু অভিযান চালানোর পরে এখন কিন্তু আমরা ঢাকা শহরে বেরোলে আমরা মাস্ক পরা লোক কম দেখি। আমার কাছে মনে হয় যে 80% লোক এখন মাস্ক পরে। এইটা কেউ থুত নিতে পারে, কেউ ঝুলাই রাখেন না আগের, এইটা মাঝে মধ্যে যদি সরকার মনে করে যে আবার নিয়ে আসছে, তাহলে আবার যদি দিয়ে একটা অভিযান চালায়, এটা সম্ভব আমি মনে করি। তবে এটা ঠিক যে আমি মনে করি যে জনগণ তো তারা মাস্ক পরবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর ভ্যাকসিনের ব্যাপারটা, একটা গ্রুপ ভ্যাকসিন পাবে, আমাদের কিন্তু আরো ভ্যাকসিন লাগবে। সেই ভ্যাকসিনটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, এখনো কিন্তু ফয়সালা হয় নাই এবং এটা অনেক সময়ের ব্যাপার। আমি যেটা মনে করি, ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট তারা অ্যাস্ট্রাজেনেকার সেই প্রিপারেশন নিয়ে তারা ভ্যাকসিন তৈরি করছে। আমাদের দেশেও ভ্যাকসিনকো বলেন, ইনসেপ্টা বলেন, স্কয়ার বলেন, এরকম বেশ কয়েকটা কোম্পানি কিন্তু তাদের ক্যাপাবিলিটি আছে, ভ্যাকসিন উৎপাদন করার ক্যাপাবিলিটি আছে। এইটা যদি তারা এই অ্যাস্ট্রাজেনেকার, অক্সফোর্ডের যে ভ্যাকসিন কিংবা আরো কোনো ভ্যাকসিন যেগুলো তৈরি হয়ে গেছে, এই প্রিপারেশনে তারা তাদের ল্যাবরেটরি যদি আমাদের দেশে ভ্যাকসিনটা তৈরি করে সেরাম ইনস্টিটিউটের মতো, তাহলে কিন্তু আমাদের দেশের জনগণ উপকৃত। আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলো যাদের সক্ষমতা আছে, ল্যাবরেটরি সক্ষমতা আছে, সায়েন্টিস্ট আছে, তারা এই পদক্ষেপটা নেওয়া উচিত, তাহলে আমরা অনেক উপকৃত। যদিও আমাদের গ্লোব বায়োটেক তারা আগাচ্ছে, তারা অনেক দূরে এগোতে হবে, সেটা হবে কি হবে না জানি না, কিন্তু আমাদের আশার হলো যে একটা কোম্পানি অ্যাটলিস্ট সাহস করেছে। অন্যান্য গুলো যাদের সক্ষমতা, আমি বলি অন্য তাদের নিজস্ব আবিষ্কার করার দরকার নাই, সেই অ্যাস্ট্রাজেনেকার প্রিপারেশন যদি আমাদের দেশেও শুরু করে, সেই সরকার যদি তাদের সহযোগিতা করে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুযোগ বয়ে আনবে, আমাদের দেশের জনগণের জন্য, আমার টাকাও কম লাগবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা অলোকদা আপনার কাছে আসবো, শেষ দিকে চলে এসেছি। অবশ্যই আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সারা বিশ্বব্যাপী আসলে সেই জায়গাটা মোকাবেলা করে এগোতে হচ্ছে। আমাদের দেশের জনসংখ্যা, আমাদের সক্ষমতা সবকিছু বিবেচনা নিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে সকলকে নিয়ে। যাওয়ার আগে যেটি জানতে চাইবো যে আপনার কাছে, যে এই যে ভ্যাকসিন একদিকে, আরেকদিকে সচেতনতার জায়গাটা আরো অনেক বেশি এবং প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব রয়েছে। আমি নিজে যদি সচেতন না হই, আরেকজন কিন্তু আক্রান্ত হয়ে যাবে আমার দ্বারা, আমার পরিবার আক্রান্ত হতে পারে, সেটিও আমাদের মাথায় রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে যেন আমরা চলতে পারি, সেই জায়গায় প্রত্যাশা কি থাকবে? অবশ্যই প্রত্যাশা তো থাকবে, সেটা আমরা সচেতন হব, গণমাধ্যম সচেতন হবে, সরকার সচেতন হবে এবং সরকার এই সচেতনতা সৃষ্টির জন্য সেই তাদের যে প্রণোদনাটি, মানে তাদের যে সবসময় কথা বলার বিষয়টি, যে এই করোনা বিষয়ে, এটিকে অব্যাহত রাখতে হবে। মানে গভর্নমেন্ট স্পোকস পারসন থেকে আমরা কথাগুলো শুনতে চাই, এটা প্রকাশ্য হতে হবে, এখানে কোনো লুকোছাপার বিষয় থাকবে না। এই বিষয়টি নিশ্চিত করা গেলে
সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য মাধ্যম থেকেও আমরা এই সচেতনতাটি আরো বাড়বে, সেইটি নিরন্তর, সেটি কিন্তু থামার কোনো বিষয় নয়। এক, দুই, ভ্যাকসিনের ক্ষেত্রে যে কথাটি বলা হচ্ছে যে আমরা এটুকু অন্তত নিশ্চিত যে এই অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আমরা পেয়ে যাচ্ছি, সেটা প্রকিউর হচ্ছে, এটার একটা প্রকিউরমেন্টের ধাপের মধ্যে আমরা ঢুকে গেলাম। কিন্তু আমাদের ভ্যাকসিন তো প্রয়োজন হলো এরকম প্রায় 9 কোটির মতো, যেটা অধ্যাপক আজিজও বললেন। তো সেই জায়গায় আমরা 4.5 কোটির মতন একটি ব্যবস্থা এখন পর্যন্ত হয়েছে। আমরা যা বুঝতে পারছি বিভিন্ন মেয়াদে এটি আসতে থাকবে। সেটা ওই কোভ্যাক্স গ্যাভির মাধ্যমে আসবে, যেটি বিনামূল্যে, আর আমরা প্রকিউর করছি টাকা দিয়ে, সেটাও তো হচ্ছে। এখন এই যে আরো ভ্যাকসিন লাগবে, এই জায়গাগুলো সরকার কতটুকু এক্সপ্লোর করছে। আমরা জানি যে গভর্নমেন্ট মেকানিজম কাজ করছে, কিন্তু সেটি কিন্তু আরেকটু স্পষ্ট স্বচ্ছ হওয়া দরকার যে আমরা কাদের ভ্যাকসিন পাচ্ছি। সে চীনের 2টো ভ্যাকসিন চীনে কিন্তু প্রয়োগ শুরু হয়ে গেছে। সো চীন আমাদের সঙ্গে অনেক দৌড়ঝাঁপ করেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা খুব বেশি এগুতে পারিনি, যদিও তারা আরেক দফা আমাদের কাছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য চেয়েছে। এবং একটি যে গ্যাপ, এই সচেতনতার জায়গাটিতে নতুন একটি মাত্রা আনা দরকার, যেহেতু আমরা ভ্যাকসিন যুগে ঢুকে পড়ছি। ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রেও কিন্তু একটি সচেতনতা দরকার। আমরা যেহেতু গ্লোবাল ভিলেজে আছি, আমরা কিন্তু এই ভ্যাকসিন নিয়ে নানা রকম কথা শুনছি, কিন্তু খোদ আমেরিকায় নানা রকম কথা হচ্ছে যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াটি কি। বলা হচ্ছে যে যাদের বিন্দু মাত্র অ্যালার্জি আছে তারা যেন ভ্যাকসিনের ধারে কাছেও না যান। আবার পর মুহূর্তে আবার খবর আসছে যে না, এটি কোনো সমস্যা নেই। সো এই যে নানা রকম স্পর্শকাতর সংবেদনশীল জায়গাগুলো, এগুলো কিন্তু সরকারকে পরিষ্কার করতে হবে এবং সরকারি সংস্থাগুলোকে পরিষ্কার করতে হবে। দ্বিতীয়, আমরা ভ্যাকসিনটা কোত্থেকে পাচ্ছি? ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে। সেরাম ইনস্টিটিউট কি, তারা ওই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি উৎপন্ন করছে। আমরা কিন্তু আজকেই খবর পেয়েছি ভারত তাদের যে নিজস্ব টিকা, সেটিও কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে। এখন আমাদের পরবর্তী আমরা যে ভ্যাকসিন প্রকিউরমেন্ট হবে, সেখানে আমরা কাদের ভ্যাকসিন পাবো? আমরা কি চীনেরটা পাবো, না ভারতের নিজস্বটা পাবো, না রাশিয়ারটা পাবো, না অন্য কারোরটা পাবো? এই যে দৌড়ঝাঁপটি, সেখানে সরকার কতটুকু দক্ষতার সঙ্গে সেই লড়াইটি করতে পারছেন? কারণ আমরা জানি একটা গ্লোবাল ভ্যাকসিন পলিটিক্স আছে, ভ্যাকসিন নিয়ে একটি দৌড়ঝাঁপ আছে, ভ্যাকসিন নিয়ে একটি ইকোনমি আছে, ব্যবসা আছে। সেই জায়গায় সরকারের দক্ষতা, সরকারের মেকানিজম কত সুন্দরভাবে কাজ করবে, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ। এবং যে আজিজ ভাই যেটি বলছিলেন যে একটি আমাদের 2টি করে ডোজ দরকার। ফার্স্ট ডোজ আমরা দিয়ে দিচ্ছি, সেখানে তালিকাটি যেভাবে হবে সেই তালিকা নির্ধারণে খুব একটি মুনশিয়ানার প্রয়োজন আছে। এবং পরে যে বুস্টার ডোজটি হবে সেটি আমরা কি করব? আজকেই কিন্তু খবর আছে যে যুক্তরাজ্য, তারা যে ফাইজার দিয়ে তারা ভ্যাকসিনেশন শুরু করেছিল, এখন তারা সেকেন্ড ডোজ তারা চাইছিল যে অন্য আরেকটি কোম্পানির ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য। সেটি কিন্তু তাদের যে হেলথ অথরিটি, তারা অলরেডি সেটি কিন্তু বাতিল করে দিয়েছে যে না, এটি হবে না, মিক্সিং হবে না। সো এই যে অনেকগুলো টেকনিক্যাল বিষয়, স্বাস্থ্য রিলেটেড বিষয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রচারের ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে, সচেতনতার ক্ষেত্রে এটি পরিষ্কার হওয়া উচিত। এটি আমি বলতে চাই। ধন্যবাদ। জি, আমরা প্রত্যাশা রাখছি অবশ্যই আমাদের সরকার মহোদয় বৈশ্বিক অবশ্যই এই জিনিসগুলো বিবেচনায় নেবেন এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে, তারপর আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা যেন ভালো জায়গাটি আসলে যেতে পারি। একটা পরিকল্পনার প্রয়োজন আছে, সাথে সাথে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের জনগণকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে,
জনসমাগম এড়িয়ে চলতে হবে, সেই জায়গাটা আমরা সকলে মিলে যদি প্রচেষ্টা চালাই অবশ্যই নতুন বছরে নতুনভাবে আমরা এই করোনা মোকাবেলা করে এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ রেজা, ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম এ আজিজ এবং ধন্যবাদ সুকান্ত গুপ্তা অলোক, তিনজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এভিল ২১ রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকুন। শুভরাত্রি।